আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা এই ভুল বক্তব্যগুলো দিয়েছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আ না জেনে বুঝে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে এভাবে আপনারা পাবলিকলি মেলাইন করবেন না। এতে আম কারো কোনো উপকার হবে না। এতে আমাদের দেশের ক্ষতি। তিনি একজন মানুষ নন, শুধুমাত্র আ ব্যক্তি ব্যক্তি জিয়াউল হাসান বলে তিনি নন। তিনি একজন দেশকে রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘ বছর ধরে। আপনারা জানেন জিয়াউল হাসানকে নিয়ে নানান কথা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে। আবার কেউ বলছেন ঠিকই আছে, তিনি সবকিছু সব হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। এটি বলা হচ্ছে। জিয়াউল আহসানের পরিবার কি ভাবছে? জিয়াউল আহসানের বোন কি ভাবছেন? জিয়াউল আহসানের আত্মীয়স্বজন কি ভাবছেন? সেটি নিয়ে আমরা আজকে এখানে কথা বলতে চেষ্টা করব। জিয়াউল আহসান সম্পর্কে আপনারাও যদি কোনো কথা বলতে চান, মন্তব্য করতে চান, সেটিও আমাদেরকে জানাবেন। আজকে আমাদের এই লাইভে জিয়াউল আহসান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের ছোট বোন ডক্টর শামসুন নাহার আমাদের সাথে যুক্ত হবেন। আমি শুরুতেই তাকে যুক্ত করে নেই। ডক্টর শামসুন নাহার তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অস্ট্রেলিয়াতে থাকেন। আমরা আজকে নিউজিল্যান্ড থেকে তার সাথে যুক্ত হচ্ছি এবং তার ভিতরে যেসব কথা জমা আছে সেগুলো আমরা শুনতে পাবো। তার ভাইয়ের যেসব বক্তব্য তিনি দিতে চান ভাই সম্পর্কে, তার ভাই সম্পর্কে যেই সমস্ত বক্তব্য বলা হচ্ছে এগুলো কতটুকু সত্য বা উনার কোনো যুক্তি আছে কিনা সেগুলো তিনি খণ্ডন করতে পারবেন কিনা সেটি আমরা জানতে চাইব। আপনারা জানেন যে আমাদের সাবেক সেনাপ্রধান আইকেবি জিয়াউল হাসানের সম্পর্কে উনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। জিয়াউল হাসানকে নানানভাবে খুনি হিসেবে চিহ্নিত করেছেন। সেটা কতটুকু সত্য? সেনাপ্রধান হিসেবে আইকেবি তখন কি ব্যবস্থা নেয়া হয়েছিল? তিনিও কি পরিপূর্ণ ব্যবস্থা নিয়েছেন কিনা? জিয়াউল হাসান যদি এত অপরাধী করে থাকেন, সেই বিষয়ে উনার দায় কতটুকু সেটাও আমরা জানতে চেষ্টা করব। জিয়াউল আহসানের ছোট বোন আজকে ডক্টর শামসুন নাহার আমাদের সাথে যুক্ত আছেন। জি, আপনাকে চ্যানেল 16 এর পক্ষ থেকে শুভেচ্ছা। জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার দর্শকদেরকে সালাম। জি, আমরা ১ম এই আমাদের দর্শক যুক্ত হবেন, যুক্ত হচ্ছেন। আমি আরেকটু কথা বলে নেই। সেটি হচ্ছে যে, প্রিয় দর্শক আমরা সেটাই জানতে চাইবো যেগুলো আপনারা ভাবছেন বা আপনাদের ভাবনায় কি বলে। একজন মানুষ তিনি কি এই যে গুম, খুনের যত অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে, এটার সত্যতা কতটুকু? এবং তিনি এত মানুষকে খুন করতে পারেন কিনা সেটাও আমরা জানতে চেষ্টা করব। এবং তার মাথায় যে পাথর এবং ইট-পাথর ছিল এটা তার বোন, তার পরিবারের সদস্যরা জানেন কিনা সেটিও আমরা জানতে চাইব এবং জিয়াউল হাসান সেনাবাহিনীতে কোন পদে কখন কিভাবে কর্মরত ছিলেন, কোন পদে তিনি কাজ করেছেন, সেখানে তার ভূমিকা কি ছিল সেটাও আমরা জানতে চাইব। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থান কি ছিল সেটিও আমরা জানতে চাইব। আপনারা যারা যুক্ত হবেন লাইভটি একটু শেয়ার করে দিবেন প্লিজ। আ তাহলে অনেক দর্শক আজকে দেখতে পাবে। যেহেতু জিয়াউল হাসান সাহেবের ছোট বোন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জিয়াউল হাসান এখন কারাগারে আছেন। তার পরিবারের সদস্য হিসেবে তার ছোট বোন ডক্টর শামসুন নাহার বা পরিবারের অন্যান্যদের মতামত কি? সেটি আমরা জানতে চাইব। জি, আপনার কাছে ১ম এই আমি যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে ৫ই আগস্টের সময় বলা হয়েছে সেটি আমরা শুনেছি যে জিয়াউল হাসানকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে তিনি পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে বিমান থামিয়ে সম্ভবত, আমি যদি ভুল না করি বিমান থামিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি বা আপনারা কি জানেন? সেটি দিয়ে শুরু করতে চাই। জি, প্লিজ। আচ্ছা। আ জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসান উনি আম আপনারা তো জানেন যে উনি পদকপ্রাপ্ত আম সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন কয়েকবার এবং উনি ৩৫ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছিলেন। তো সুতরাং উনি আসলে সব সরকারের আমলেই চাকরি করেছেন। এবং এই ৩৫ বছরের চাকরি জীবনে উনার পদকের অভাব নেই। আ উনার ব্যক্তিগত অর্জনের আম সেনাবাহিনী থেকে আ এই লিস্ট যদি আমরা দর্শকের কাছে জানাতে পারি, আমার মনে হয় অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। তো এই মেজর জেনারেল জিয়াউল হাসানকে আসলে ৫ তারিখের আগে কতজন মানুষ চিনত? এখন যেমন নোয়াখালীর হাতিয়া থেকে কিংবা সন্দ্বীপ থেকে কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট, ছোট ছেলেমেয়েরাও তাকে দেখলেই এক ধরনের একটা কমেন্ট এসে করে দেয় ফেসবুকে। আম
এই কমেন্ট গুলো তারা কিভাবে করছে? তারা কি আসলেও ওনাকে জানেন কেউ? আমাদের তো এখন সবকিছুই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আম বলতে পারেন সোশ্যাল মিডিয়াতেই আচার-বিচার সবই হয়ে যাচ্ছে। আমাদের কোর্ট লাগে না। আমাদের পাবলিক প্রসিকিউটরও এসে কোর্টে কোনো কিছু উপস্থাপন করতে হয় যে সেই বিষয়ও ভুলে গিয়ে উনি এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ংকর, ভয়ংকর শব্দ বোমা ব্যবহার করে আ যা খুশি বলে ফেলেন। তো এগুলো তো আসলে আইনের বিষয়। এগুলো তো আদালতে প্রমাণ করতে হয়। যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হয়। এভিডেন্স ছাড়া তো কোনো কিছু কখনোই বলা যায় না। তো উনার বিরুদ্ধে উম বেসিক্যালি উনার সরকার পতনের পর ৫ই আগস্টের পর ৬ তারিখে আম উনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং তখন থেকেই উনার এই নেগেটিভ ক্যাম্পেইনটা শুরু হয়। হ্যাঁ? তো এই নেগেটিভ ক্যাম্পেইন এর জন্য আমরা ১ম যদি দেখি একদম আম এগুলো খুবই ইন্টারেস্টিং যে উনি ৫ তারিখে আ সরকার প্রধান যখন আম বাংলাদেশ থেকে যান, ৬ হুম, তারিখে সবার ১ম সেনাবাহিনী থেকে আ উনি অবসর গ্রহণ করেন। উনি আসলে অবসর গ্রহণ করার জন্য উনাকে সেনাপ্রধান ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে উনাকে অবসর গ্রহণ করতে বলেছেন এবং কোন ধরনের কোন আত্মপক্ষ স বিশ্লেষণের বা সমর্পণের সুযোগ না দিয়েই ডাইরেক্ট তাকে বলেছেন আম অবসর গ্রহণ করতে। এটাও কোন ধরনের আইনি ভাবে যায় কিনা? কারণ বাংলাদেশ সেনাবাহিনীর তো এক ধরনের একটা ফর্মালিটিস আছে যে আ কারো বিরুদ্ধে চাকরি কিভাবে যাবে কিংবা প্রমোশন কিভাবে হয়। বাংলাদেশ সেনাবাহিনী তো একটা ডিসিপ্লিন বাহিনী। তো অল অফ এ সাডেন যেই মানুষের কৃতিত্বের শেষ নাই সেনাবাহিনীতে ৩৫ বছরে বিভিন্ন সরকারের আমলে তিনি হঠাৎ করে হয়ে উঠলেন বিশ্ব ভিলেন বাংলাদেশের জন্য। তো আপনি জিজ্ঞেস করছিলেন যে আম বিমান এখানে আমি বাহিনী ক্লিয়ার করি। থামিয়ে আপনি দেওয়া। আপনি বললেন সেক্রেটারি আমরা জানি যে বরখাস্ত উনি। আপনি বলছেন যে উনাকে অবসর গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে, উনি অবসর গ্রহণ করেছেন এবং এয়ারপোর্ট দিয়ে পালানোর সময় বিমান থামিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, এই অবসর গ্রহণের এই কথাটা আরেকটু আমি এড করি। উনি সিগনেচার করে অফিস থেকে বেরও হননি। সেনাপ্রধান অফিস থেকে উনি বেরও হননি। উইদিন মনে হয় ২-৩ মিনিটের মধ্যেই টেলিভিশনে স্ক্রল চলে গেছে। মেজর জেনারেল জিয়াউল হাসান চাকরি থেকে বহিষ্কৃত। হ্যাঁ, তো এখানে আপনাকে বুঝতে হবে যে আম এত স্বল্প সময়ে ২-৩ মিনিটের মধ্যে কাদের এত উৎসাহ যে তাকে অবসরপ্রাপ্ত না বলে বহিষ্কৃত বলে তার উপরে এক ধরনের আম চাপিয়ে দেওয়া হচ্ছে কিছু নেগেটিভ ভাইব একদম ১ম থেকেই। তো সেই বহিষ্কৃত নিয়ে আমরা অনেকদিন ধরে ফাইট করেছি। আম এটা নিয়ে সমস্ত পত্র-পত্রিকায়ও জানানো হয়েছে। কিন্তু ওই সময় কোনো পত্র-পত্রিকাই এগুলো গ্রহণ করেনি। সো এখনো তাকে আপনি দেখবেন যে পাবলিক প্রসিকিউটর মাইক মাইক টিভি ক্যামেরার সামনে এসেই বলতে থাকে বহিষ্কৃত, বহিষ্কৃত। তো উনি বহিষ্কৃত না। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে উনি অবসরপ্রাপ্ত এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নিয়ম অনুযায়ী যেই ফর্ম আছে, অবসরে গেলে ২ বছর থাকতে হয় বাসায়। সেই সুযোগও উনি পাননি। এই আন্দোলন তো হয়েছে আম আম বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু উনার সাথে যে কত বিষয় নিয়ে বৈষম্য হয়েছে, এখানে একটা ১ম আপনারা দেখতে পারবেন। আর্মিতে নিয়ম আছে যে ২ বছর থাকতে পারে এলপিআর এ যখন কেউ রিটায়ারমেন্ট এ যায়। কিন্তু ওনাকে ওনার বাসা থেকে আম তার পরের দিনই বাসা থেকে ওনাকে আ ওনার বাসার সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। ওনাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। সুতরাং ওই যে আ এয়ারপোর্ট থেকে গ্রেফতারের বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। বিমান থামিয়ে তাকে আমরা যেটা জেনেছি যেটা পত্র-পত্রিকায় ঢালাওভাবে লেখা হয়েছে যে পালিয়ে যাওয়ার সময় বিমান থামিয়ে জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে। এটা একটু স্পষ্ট করবেন। আচ্ছা, আম একজন মানুষ যখন এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টে তো অনেকগুলো স্টেপ আছে। এয়ারপোর্টে গিয়ে ১ম এ কোথাও বাইরে যেতে গেলে আমাদের তো একটা টিকিট লাগে। হ্যাঁ, একটা টিকিট লাগে। টিকিট আপনি ইমিগ্রেশন এ দিবেন। তারপরে সেখানে সিসি ক্যামেরা আছে। আপনার ছবি থাকবে। তারপরে আপনি যাচ্ছেন। আর উনি তো আম তখন বাই দিস টাইম উনি একজন বহিষ্কৃত সেনা কর্মকর্তা। সো উনার তো আরো বেশি সিসি ক্যামেরা থাকার কথা। কিন্তু আমরা কিন্তু কোন রকম কোন
ছবি কোথাও দেখিনি। আমরা কোন রকম টিকিট দেখিনি। উনি যে সিটের মধ্যে বসেছিলেন সেটা দেখিনি। আমরা দেখেছি কি? আমরা দেখেছি আমেরিকা থেকে একজন আ উনার কোর্সমেট ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। আমরা উনার বিষয়েও আসবো। তো উনাকে দেখেছি তখন অনেক অ্যাক্টিভ একদম ৫ মিনিট পর উনি লাইভে এসেছেন। লাইভে এসে উনি বলেছেন যে, "জিয়াউল হাসান এখনই পালিয়ে যাচ্ছে। জিয়াউল হাসানকে ধরতে হবে। জিয়াউল হাসানকে ধরতে লোক চলে যেতে হবে।" এভাবে উনি বলেছেন। তো আসলে বিষয়টা হচ্ছে উনি তখন পালিয়েও যাননি। উনি কিছুই করেননি। উনি বাসায় ছিলেন। উনি আম যখন উনার অফিস থেকে আসেন একটা মানুষ ৩৫ বছর চাকরি করার পর এবং উনি যে ডেডিকেশন নিয়ে সেনাবাহিনীতে চাকরি করেছেন, আ উনার তো কিছু ব্যক্তিগত অনুভূতির ব্যাপারও আছে। উনি বাসায় ছিলেন এবং আমি নিজেই যখন ওই স্ক্রল দেখছিলাম বহিষ্কৃত, আমি তখন তাকে ফোন করলাম। তারপরেই দেখলাম পালিয়ে গেছেন। আমি তখন তার সাথে কথা বলছিলাম। আম আমি তখন তাকে ফোন করেছি। ফোন করে আমিই তার সাথে কথা বলেছি। সে বলেছে, "না, আমি বাসায় ঘুমাচ্ছি। আ ওই নিউজ কেন যাচ্ছে আমি জানি না।" তো এই হচ্ছে উনার পালিয়ে যাওয়ার গল্প। আমরা আসলে উনার কোনো প্লেনের টিকিট কোথাও দেখিনি কিংবা কোনো ছবি উনি চলে যাচ্ছেন এসব ছবি দেখিনি। আমরা তো দেখেছি যে আরো অনেকেই তো এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারে ওনাদের আমরা ভিডিও দেখেছি। আমরা দেখেছি যে উনারা যাচ্ছে এয়ারপোর্টে বসে আছে। কিন্তু উনার ব্যাপারে আমরা এরকম কিছু দেখিনি। সুতরাং অর্থাৎ এটা আমরা ওই শেষ করে দিই। অর্থাৎ জিয়াউল হাসানকে বিমানবন্দর থেকে বা বিমানের ভিতর থেকে গ্রেফতার করা হয়নি। তাকে বাসা থেকেই গ্রেফতার করেছে। তাকে বাসা থেকে ৭ই আগস্ট রাত ৯ টার সময় বাসা থেকে উনাকে নিয়ে গেছে এবং জি। আম উনাকে নিয়ে যাওয়ার সময় আমার আরো ভাই-বোনেরা উনার বাসায় ছিল। প্রায় আম ১০-১২ জন মানুষ উনার বাসায় উপস্থিত ছিল এবং সেই ৭ই আগস্ট উনাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে উনাকে সেনাবাহিনীর স্টাফ কোয়ার্টারেই রাখা হয়েছে, ডিজিএফআই এর আ স্টাফ কোয়ার্টারে রাখা হয়েছে এবং আম এরপর থেকে উনার ১৬ তারিখে এসে উনাকে আম দেখানো হয়েছে যে উনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ৭ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আ কোন রকম কোন আম আমরা তার সাথে আসলে ওইভাবে যোগাযোগ করতে পারিনি। উনি ১ম ২-৩ দিন উনার সাথে যোগাযোগ আমাদের হয়েছিল এবং আমরা তখনই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু উনি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৫ বছর চাকরি করেছেন, উনার রেসপেক্ট এর জায়গা সবসময় তার ব্রাদার আ ফেলোদের প্রতি অনেক আছে এবং উনি বলেছেন যে, এমন কোন কথা কোথাও বলবে না, যেখানে সেনাবাহিনীর আম কোন ধরনের কোন বদনাম হয় এবং আমরা সেই রেসপেক্ট রেখেছি। আমরা কখনোই কোন কথা বলিনি। কারণ উনাকে নিয়ে কথা তো হচ্ছে আজকে থেকে না। উনাকে নিয়ে সেই ৫ই আগস্ট, ৬ই আগস্ট উনার অবসর গ্রহণের ঠিক পরবর্তী ৫ মিনিটের মধ্য থেকেই শুরু হয়েছে এই আলাপ আলোচনা। আমরা এই জায়গায় এটা শেষ করি। সেটি হচ্ছে তাহলে এটা সামারি হচ্ছে উনি উনাকে পদত্যাগ করতে বলা হয়েছে। উনি পদত্যাগ করেছেন। উনি বাসায়ই ছিলেন। বাসা থেকে তাকে আ গ্রেপ্তার করা হয়নি। তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বা বাংলাদেশের পত্রিকা, তুলে সংবাদপত্র, আমি মিডিয়াতে একটু যেভাবে বলা হয়েছে সেটা না, অসত্য। না একটু কারেকশন করে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারটাও আসলে ওভাবে বললে হয়তো ঠিক হবে না। আ উনারই ২ জন ৩ জন ২ জন কোর্সমেট এবং আরেকজন সেনা কর্মকর্তা এই ৩ জনই এসেছেন বাসায় এবং আ দুর্ভাগ্যজনকভাবে তাদের একজনও এখন সেনা হেফাজতে আছেন। আর্মির ক্যান্টনমেন্টে আপনি জানেন ১৫ জন যে আছেন তাদের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, একজনও হ্যাঁ। আছেন ওখানে। তো এটাই আসলে কপাল যে আরেকজনের জন্য যখন আপনি আম এক কবর ধরনের খুঁড়বেন, গর্ত হ্যাঁ, খুঁড়বেন। গর্ত খুঁড়বেন, তখন আপনাকে পড়তে হবে। তো উনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসা থেকে আসলে অ্যা বল এটা বলা হয়েছে যে সেনাপ্রধান আম আপনার সাথে কথা বলবে। এইটা বলে উনাকে বাসা থেকে নিয়ে গেছেন এবং উনি যখন অফিস থেকে আসছেন উনিও বলে এসেছেন যে সেনাপ্রধান যখন আপনার যেকোনো প্রয়োজনে যেকোনো দরকারে প্রয়োজন হবে আপনি বলবেন আমি বাসায়ই আছি। এটা উনি সেনাপ্রধানকে বলে এসেছেন। সুতরাং উনার তো পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং উনার পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। উনি তো ৩৫ বছর যা করেছেন আ সেই সব কাজকর্মে সকল উনি বাংলাদেশের আ অনেক বিষয়ই জানেন। তো আম উনি তো সবথেকে বেশি হেল্প সেনাপ্রধানকে করতে পারবেন জি। বলেই উনি মনে করতেন। জি, জি, আপা আমরা এটা এখানেই শেষ করি। তার মানে উম
এখন ২য় প্রশ্ন বা জানার বিষয় যেটি সেটি হচ্ছে ওই মুস্তাফিজের কথা বললেন। মেজর বা কর্নেল মুস্তাফিজ সম্ভবত আমেরিকা থেকে ভিডিও উনার সাথে উনার দ্বন্দ্বটা কি? এটা যদি সংক্ষিপ্তভাবে একটু বলেন। আমরা অনেক কথা বলতে হবে। শর্ট করে একটু বোঝানোর চেষ্টা করবেন। জি, প্লিজ। আম আসলে উনাকে তো আমরা উনার বাসায় অনেকবার দেখেছি। উনারা তো কোর্সমেট ছিলেন। একসাথে কমান্ডো ট্রেনিং করেছেন এবং আপনি জানেন যে কমান্ডো ট্রেনিং সেনাবাহিনীর এক ধরনের কঠিন একটা প্রক্রিয়া এবং ৭ দিন তাদেরকে জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হয়। খাওয়া-দাওয়া হয় না। এই ধরনের একটা প্রক্রিয়া। খুবই কঠিন একটা সময় এবং কমান্ডো ট্রেনিং যারা একসাথে করে তাদের মধ্যে সেই ব্রাদারলি ফিলিংটাও সেরকমই থাকে এবং আম কর্নেল মোস্তাফিজ উনার জন্য আমার আম শুভকামনা থাকলো এই কারণে যে আমি উনার মস্তিষ্কের সুস্থতা কামনা করি। উনি এক ধরনের আম ২০২১ সাল থেকে এই প্রচারণা শুরু করেন এবং আম আপনি যদি ইতিহাসের বিভিন্ন দেশের আ যে হিস্ট্রি গুলো দেখেন কালার রেভলিউশন এর, আপনি দেখতে পারবেন যে কালার রেভলিউশন যে সমস্ত কান্ট্রিতেই হয়েছে তাদের কি স্টেপ, কি রোল প্লেয়ার ওই কান্ট্রি তাদের কিন্তু এক ধরনের আম কয়েকটা স্টেপের মধ্যে থেকে যেতে হয়েছে। কখনো হয়তো দেখা গেছে যে উম এইরকমভাবে তাদের নামে সমালোচনার একটা আ সমালোচনার জন্য অনলাইনে কিছু মানুষ বসিয়ে দেওয়া হয়েছে। কখনো হয়তো ব্রাইব করা হয়েছে। কখনো হয়তো আম তাকে পাবলিকলি তার পাবলিক ইমেজ নষ্ট করে দেওয়া হয়েছে। তো হয়তো এই কর্নেল মুস্তাফিজ সে ধরনের একজন ক্যারেক্টার। ২০২১ সাল থেকে উনি ১ম শুরু করেছেন। উনি ৭ পর্বের এক লেখা লিখেছেন এবং আ উনি শুধু লিখে যান, উনি শুধু বলে যান। কিন্তু কোন রকমের কোন তথ্য প্রমাণ কোথাও থাকে না। তো জি, উনি উনি সেই ব্যক্তি। উনার সাথে আসলে পার্সোনাল উনার কোন দ্বন্দ্ব নেই। আম ব্যক্তিগতভাবে আ উনার আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলেই এই ব্যাপারটা শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন সেখান থেকেই। জি, উনার বাবা যখন মারা যান, কর্নেল মুস্তাফিজের, উনার বাবা মারা যান আম আমেরিকাতে। উনি বাংলাদেশ থেকে দুদকের মামলায় আমেরিকা পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে উনার উনার মৃত্যু হয় এবং উনার ডেড বডি উনি বাংলাদেশে পাঠিয়ে দেন। উনি আসেননি সাথে। এবং সেই ডেড বডি রিসিভ করা থেকে শুরু করে তার আম সকল রকমের প্রক্রিয়া আম মৃত্যুর পরবর্তী সমস্ত কিছুই দায়িত্ব সহকারে মানে মুস্তাফিজের দায়িত্ব জিয়াউল হাসান নিয়ে সম্পাদন করেছেন। জি, তো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। এটা এমন কিছু না। কিন্তু আপনি তখন জি, তাহলে বুঝতে পারবেন যে সেই লোক কতটুকু আনগ্রেটফুল এবং কতটুকু তার মানসিক আম বিকলাঙ্গ তার অবস্থা হয়, মানসিকভাবে কতটুকু বিধ্বস্ত হয় যে হুম। এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে এসে করতে থাকেন। আমি একটা আচ্ছা, কথাই বলব উনাকে যে, "আপনি যা কিছু বলছেন, আপনি একদম প্রমাণ নিয়ে বলেন। আপনি দেখান, তথ্য প্রমাণ দেখান। অরিজিনাল অথেন্টিক তথ্য প্রমাণ সহ আপনি বলেন। আপনি মুখে এসে বলে যাবেন না। আ জি। এটা আসলে ঠিক না।" জি, জি, ওকে এটা শেষ করলাম। আমরা আইকেবি সম্পর্কে একটু আসি। বাকি বিষয়গুলোতে আমরা যাব ধীরে। সেটি হচ্ছে যে সমস্ত কিছু বাংলাদেশে যত গুম, খুন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে মেক্সিমামের সাথে জিয়াউল হাসান জড়িত এবং আইকেবি বলেছেন তার শাসন অবস্থায় তিনি যখন সেনাপ্রধান ছিলেন যে তিনি জেনেছেন জিয়াউল হাসানের মাথায় হচ্ছে ইট পাথরে ভরা। যাদেরকে পাঠিয়েছেন তারা সেনাপ্রধানকে সেটা জানিয়েছেন। এই জিয়াউল হাসান সেনাপ্রধানকে হত্যারও সম্ভবত হুমকি দিয়েছেন এবং তার অফিসে একটা বোমা আতঙ্ক ছিল। তৎকালীন সেনাপ্রধানের সাথে জিয়াউল হাসানের সম্পর্ক কি ছিল একটু যদি বলেন? তিনি এত ক্ষুব্ধ কেন? আম আইকেবি ইকবাল করিম ভূঁইয়া উনার নামটাও আসলে খুব ব্যাপকভাবে প্রচারণায় আসে ৩ আগস্ট থেকে। আমি যতদূর ফলো করেছি। তো উনি যখন সেনাপ্রধান ছিলেন, তখন জিয়াউল হাসানের পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল। একদম জুনিয়র অফিসার, তাই না? সেনাবাহিনীতে। তো এই লেফটেন্যান্ট কর্নেল একজন আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? বলেন। আচ্ছা আমি বলে যাই। আপনি কি শুনতে পাচ্ছেন জি। আমাকে? জি, শুনতে আচ্ছা। পাচ্ছি।
তো একজন লেফটেন্যান্ট কর্নেল একজন সেনাপ্রধানের হুকুম মানছেন না। উনি তো বলছেন যে আমি জিয়াউল হাসান আমার কথা শুনতো না। তো আমার প্রশ্ন হচ্ছে ২ টা। আমি ব্যক্তিগতভাবে উনি একজন সেনাপ্রধান ছিলেন। উনার পদবি আমার কাছে অনেক রেসপেক্টের জায়গায়। কিন্তু মানুষ হিসাবে উনি যে কাজগুলো করছেন বা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। আমরা একটু যদি রেশনালি ভাবি, উনি বলেছেন যে, "জিয়াউল হাসান আমার কথা শুনতো না।" তো জিয়াউল হাসান যদি আপনার কথা না শুনতো, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন জেনারেলের কথা শুনছেন না যে কিনা সেনাপ্রধান। তা আপনি তো তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনি তার তখনই চাকরি থেকে বহিষ্কার করতেন। সেই সুযোগ তো আপনার ছিল। কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি করেননি বরঞ্চ আপনার সময় তার প্রমোশন হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে উনি ফুল কর্নেল হয়েছেন এবং উনি তখন র্যাবের গোয়েন্দা সংস্থা থেকে র্যাবের এডিজি শাখায় পদায়ন হয়েছেন। ২ টাই খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। তো আপনি একজন অফিসার যে আপনার কথা শুনে না, তাকে আপনি প্রমোশন দিয়ে দিচ্ছেন। আর আপনি সেই আপনার চাকরি থেকে আপনি রিটায়ারমেন্টে গেছেন ২০১৫ সালে। আর এই ১০ বছরেও আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলেন না। আপনি সেনাপ্রধান থাকা অবস্থায়ও অ্যাকশন নিতে পারলেন না। সেনাপ্রধান থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরও ব্যবস্থা নিতে পারলেন না। ১০ বছর পরে আপনার সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হলো যে সে আমার কোনো কথা শুনতো না। তাকে আমি কোনো কথা শোনাতে পারিনি। এটা তো এক ধরনের আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন নেওয়ার জন্যই আমার মনে হয় বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে মাথায় ইট পাথর ছিল। তো উনার কাছে কি কোনো ছবি আছে নাকি সেই ইট পাথরের? আমরা তো সেই ছবি দেখতে চাই। এবং উনার কাছে যদি ছবি না থাকে, আচ্ছা আমরা ধরে নিলাম উনার কাছে ছবি আছে। তো উনি কি সেজন্য উনার কোনো চিকিৎসার ব্যবস্থা করেছিলেন? উনার তো উচিত ছিল যে উনার একজন অফিসার এরকম মাথার মধ্যে ইট, বালি, পাথর তাকে তো উনার চিকিৎসা করানোর দরকার ছিল। তো উনি চিকিৎসা করানোর জন্য কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? সেটাও তো আমার জানার অধিকার আছে। কারণ উনি বলে গেছেন আ উনার তো সেটা যেকোনো কথা বলার আগেই আমার তো আসলে তথ্য প্রমাণ দেওয়া দরকার যে এই ধরনের একটা ঘটনা। উনি আচ্ছা, এখানে বলেছেন আরেকটু যে বলি, উনার জিয়াউল হাসান যে অফিসে এত খুন-গুম করছেন তৎকালীন সেনাপ্রধান কি জানতেন? আ জিয়াউল আইকেবি ২০১২ থেকে ১৫ পর্যন্ত সেনাপ্রধান ছিলেন। এটা কি উনি জানতেন? আইটিআই ২০১২ আইটিবি যখন সেনাপ্রধান ছিলেন, তখন বাংলাদেশ সেনাবাহিনীর সকল দায়িত্ব তার। তো আমি যদি গুম খুনের ব্যাপারটা একটু পরে আসি, আমি আরেকটা বিষয় ভুলে যাব একটু জি, জি, মনে প্লিজ। পড়েছে ভুলে যাই। সেটা হচ্ছে যে উনি বলেছেন আ যে উনার অফিসে সে বোমা হামলা করতে গিয়েছিল। হুম, 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 হুম। তা আপনি উনাকেও চিন্তা হত্যার করে হুমকি দেখেন, দেয়া হয়েছে। জি। উনাকে হত্যার হুমকি দিয়েছেন। তা আপনি চিন্তা করেন যে একজন লেফটেন্যান্ট কর্নেল সে তার ওই লেফটেন্যান্ট কর্নেল অবস্থান থেকে সেনাপ্রধানকে হুমকি দিয়ে দিচ্ছে। কত বড় সাংঘাতিক ঘটনা। কিন্তু সেই খবর আমরা তখন কোথাও জানলাম না, কোথাও দেখলাম না। উনি সেটা চাকরি ছেড়েছেন ১৫ সালে। ২৫ সালে এসে উনার মনে হয়েছে যে উনাকে উনি হুমকি দিয়েছিলেন। উনাকে উনি বোমা মারতে চেয়েছিলেন। তো একজন প্রধানের অফিসে অনেক স্টেজে নিরাপত্তা ব্যবস্থা থাকে। একজন লেফটেন্যান্ট কর্নেল কিন্তু চাইলেই গিয়ে সেনাপ্রধানের সাথে দেখা করতে পারেন না। লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, অনেকগুলো পদবীর পরেই তো মেজর জেনারেল। আ তো একজন লেফটেন্যান্ট কর্নেল সেনাপ্রধানের অফিসে গিয়ে বোমা রেখে এসেছে। উনার নিরাপত্তা অবস্থা তো তাহলে খুবই খারাপ ছিল তখন। এবং আম জিয়াউল হাসান সেটা তখন করতে পারলেন না। আবার উনি রিটায়ারমেন্টে থাকার পরে যখন সেনাবাহিনীর বাইরে ছিলেন, তখনও জিয়াউল হাসান তার বিরুদ্ধে করতে পারলেন না। অথচ জিয়াউল হাসানের হাতে তখন অনেক ক্ষমতা। যেভাবে তাকে মিডিয়াতে পোট্রে করা হচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে উনি বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র‍্যাব, সিটিটিসি, ডিবি যতগুলো আইন শৃঙ্খলা প্রণয়নকারী সংস্থা আছে, সকল কিছুর প্রধান হচ্ছে জিয়াউল হাসান। তাই না? তো আইকেবি ওনার তো আসলে উচিত ছিল তখনই এটা নিয়ে কথা বলা, সংবাদ সম্মেলন করা, তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে আম বহিষ্কার করা। এগুলো তো উনি কিছু করেননি। বরঞ্চ উনি প্রমোশন দিয়েছেন। আর উনি এখন এই ১০ বছর পরে এসে উনার হঠাৎ করে মনে হলো এবং উনার বয়সও মনে হয় এখন ৭০ প্লাস। তো এই বয়সে মানুষের অনেক ধরনের ডিমেনশিয়ার প্রবলেম হয়, নানান রকমের অসুখ-বিসুখ হয়। আমার মনে হয় উনারও এটা চিকিৎসা করা দরকার। তাহলে উনি
ব্যাপারগুলো বুঝতে পারবেন যে মানুষের মাথায় কি কখনো ইট পাথর থাকে নাকি। এগুলো আসলে জানা দরকার। এগুলো তো খুবই ইন্টারেস্টিং বিষয়। এগুলো তো আমাদের জানা দরকার যে ইট হুম, পাথর মানুষের এটা তো মাথায় থাকে। বাংলাদেশের মানুষের মাথায় থাকে ইট পাথর। এগুলো আসলে জানা দরকার যে এগুলো দেখতে কেমন জি, হয়। এটা তো পৃথিবীর জি। কোনো জায়গায় নেই। আমাদের তো অনেক রেয়ার এলিমেন্ট আছে। এগুলো আমাদের জানা দরকার। দেখা দরকার যে এগুলো দেখতে কেমন হয়। তবে এটা কিন্তু ১ম মন্তব্য। সারা পৃথিবীতেই একজন মানুষের মাথায় যে ইট পাথর থাকে, এটা কিন্তু আর কেউ আবিষ্কার করতে পারে নাই। এইটার আবিষ্কারও এখন আমাদের এই যে সাবেক আপনার সেনাপ্রধান একজন দর্শক এইমাত্র লিখেছেন যে, "আপা আপনি প্রমাণ নিয়ে কথা বলবেন।" আমিও বলতে চাই যে, ভাই মাথায় ইট পাথর থাকে এর প্রমাণ আমি কোথায় পাবো বলেন? আমি তো ইট পাথর নিয়ে কখনো শুনতে পাইনি যে এগুলো কারো মানুষের মাথায় থাকতে পারে। এটা ওই আইটিবির কাছে হয়তো আছেন। উনি হয়তো ডাক্তার দেখিয়েছিলেন। তো আমি উনাকেই দিতে বলছি এটা। হুম, হুম, হুম। আচ্ছা এখন গুম-খুনের বিষয়টা খুব আলোচিত যেটা আমাদের আন্তর্জাতিক অপরাধটা আমাদের চিফ প্রসিকিউটর উনি কিন্তু জান দিয়া ফেলাইতেছেন জিয়াউল হাসানকে ভিকটিম বানানোর জন্য এবং সফল হয়ে যাচ্ছেন এক ধরনের। আমাদের সাবেক সেনাপ্রধান লেগেছেন, এত গুম, এত খুন আপনারা পারিবারিকভাবে কিছু জানতেন? বা উনি যে এত বড় একজন খুনি আপনার ভাই অথবা আপনার এর এগেইনস্ট এ আপনার বক্তব্য কি? প্লিজ। আচ্ছা বাংলাদেশ মানে উনি তো র‍্যাবে চাকরি করেছেন খুবই অল্প সময়। উনি গত ১০ বছর ছিলেন আ এনটিএমসি তে ন্যাশনাল টেলিকমিউনিকেশন এ। তো টেলিকমিউনিকেশন উনি নিশ্চয়ই ফোনের মাধ্যমে পাঠিয়ে উনি মানুষকে গুম-খুন করে ফেলতে পারেনি। তাই না? তো সেই ১০ বছর গেল। মানে বিষয়টা তো এমন যে বাংলাদেশে একমাত্র উনিই ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান। আম আর কোনো উনি বাংলাদেশ সেনাবাহিনী কোনো বাহিনী নেই, জিয়া বাহিনী। হ্যাঁ? ব্যাপারটা তো এমনভাবেই সবকিছু আসছে। তো এখানে আমি আপনাকে কয়েকটা বিষয় বলতে চাই। একটা হচ্ছে যে আম র‍্যাব। উনি র‍্যাবে ছিলেন আম ৫ বছর টোটাল। তার মধ্যে ৩ বছরই ছিলেন উনি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে। তো গোয়েন্দা সংস্থা কিন্তু কোন ধরনের মাঠে অপারেশন করে না। গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা এবং সেটার কোলেট করা এবং কোলাবোরেশন করা এবং সেই তথ্য সরবরাহ করা। তাই না? তো মাঠের অপারেশন করার জন্য আম আরো বাহিনী আছে এবং র‍্যাব কিন্তু একটি সুসংগঠিতভাবেই তার কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের সমস্ত অ্যাক্টিভিটি লেখা আছে। আপনি হয়তো জানবেন যে ওই সময়ে বাংলাদেশে ১৩ টি র‍্যাব ব্যাটালিয়ন ছিল। বাংলাদেশে এখন ১৫ টি র‍্যাব ব্যাটালিয়ন, তখন ১৩ টি র‍্যাব ব্যাটালিয়ন ছিল। এবং প্রত্যেকটি ব্যাটালিয়নের একজন অধিনায়ক থাকেন এবং আম তার অধীনস্থ থাকেন সহ অধিনায়ক এবং র‍্যাব গঠিত হয় আম এক ধরনের এটা একটা আম ফাংশন কমব্যাট ফাংশনিং হয় এটা। তো ওখানে আপনার পুলিশ থেকে আসে, ওখানে আপনার আনসার থেকে আসে, বিভিন্ন সংস্থা থেকে ওখানে আসে। তো জুয়েল হাসান যখন র‍্যাবে ছিলেন, তখন তো উনার পজিশন ছিল লেফটেন্যান্ট কর্নেল। আর ওই যে ১৩ টি র‍্যাবের অধিনায়ক ছিলেন, সেই ১৩ টি র‍্যাবের অধিনায়কও ছিলেন কেউ লেফটেন্যান্ট কর্নেল কিংবা কেউ ফুল কর্নেল এরকম ছিলেন। তো যেকোনো র‍্যাবের যেই অধিনায়কের আন্ডারে যেই আম তার অধীনে যতটুক তার এরিয়া আছে, সে কিন্তু তার এরিয়াতে লুক আফটার করে। আমরা কি এই ৫ই আগস্টের পর থেকে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি তার নাম, জিয়াউল হাসানের নাম। এই ১৩ টি র‍্যাবের অধিনায়ক কারা ছিলেন? আমরা কি তাদের নাম জানি? অপারেশন যেগুলো করা হয়েছে, সেই অপারেশনের সব জায়গাতে কিন্তু তাদের একটা ফর্মালিটিস মেইনটেইন করা হয়েছে। এবং এই অর্ডার গুলো কোথা থেকে আসে? যেখান থেকে যেই আইন শৃঙ্খলা বাহিনীর যেই কোনো কাজই হয়, সেটা তো টপ লেভেল থেকে আসে। তো জিয়াউল হাসান গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে কি করে উনিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, আবার ওই ১৩ টি র‍্যাবের যারা অধিনায়ক ছিলেন, তারাও ছিলেন হয়তো লেফটেন্যান্ট কর্নেল বা ফুল কর্নেল। তো উনি কি উনার সমপর্যায়ের কাউকে অর্ডার দিতে পারেন যে, "তুমি গিয়ে ওকে গুম করে নিয়ে আসো।" দিলেই বা নিবেন কেন? উনি যদি এই অর্ডার দিয়ে থাকেন, সেই অর্ডার তারা নিবেন কেন? তো তাহলে এই গুম, খুন এই ধরনের বক্তব্য তাকে যে করা হয়েছে, এটা তো পরিষ্কার এখানেই যে এগুলো টার্গেটেড আ বক্তব্য। তাকে সেই
5ই আগস্ট থেকে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্টের এক ধরনের একটা বিরাট প্রচারণা তাদের এগেইনস্টে গুম। তো গুমের বিষয়টা নিয়ে আমি কোথাও বলতে চাই যে গুম আসলে কতজন হয়েছে? আমরা তো গুমের নতুন যেই গবেষণা রিপোর্ট বের হয়েছে দীর্ঘ গবেষণা করে, দীর্ঘ গবেষণা করে সেই রিপোর্টটা আমি পড়ছিলাম। সেখানে আমি আসলে ওনাদের এই যে বলা হয় যে এক জিয়াউল হাসানই 1030 এর ঊর্ধ্বে পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম উনি কখনো বলেছেন 1030 এর ঊর্ধ্বে, কখনো বলেছেন 800, কখনো বলেছেন 500, 300, 400। সেখান থেকে এখন নেমে এসেছে উনার নামে যে অভিযোগগুলো আনা হয়েছে এখন সেখান থেকে নেমে এসেছে অজ্ঞাত 50 প্লাস অজ্ঞাত। তো যেই মানুষগুলো অজ্ঞাত হয়ে গেছে সে মানুষগুলো গুম হয়ে গেছে সেটার প্রমাণ কি? এবং অজ্ঞাত হয়ে যাওয়ার আগে ওনারা কি এই তাজুল ইসলামকে বলে গেছেন যে আমি অজ্ঞাত হয়ে যাচ্ছি, আমাকে জিয়াউল হাসান অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে? আপনি কিন্তু 15 বছর পর উনি তো র্যাব থেকে ওনার এনটিএমসি তে উনি গেছেন 2016 সালে। তো 2016 থেকে আজকে 2026, এই 10 বছর পর উনি হঠাৎ করে উনি এসে বললেন যে অজ্ঞাত অমুক, তাদের কোনো নাম নেই, ঠিকানা নেই, কিছু নেই, তাদের কোনো বিস্তারিত বর্ণনাও নেই। এগুলো সবই তাজুল ইসলাম বলে যাচ্ছেন। এগুলোর কোনো ধরনের কোনো প্রমাণ নেই, এ ধরনের কোনো আহ, তথ্য ওনার কাছে নেই। এরকম বিভিন্ন কথা আমরা সোশ্যাল মিডিয়াতে বলি, বলে আমরা পাবলিকলি মেলাইন করি। এখন আমাকে বুঝতে হবে যে আমরা আসলে কার বিরুদ্ধে কথাটা বলছি। জিয়াউল হাসান তো ব্যক্তির কোনো জিয়াউল হাসান না, তার মাথার মধ্যে ইট আছে, বোমা মেরতে গেছে। এ ধরনের কথা বললে তো আসলে আপনি পুরো সংস্থাটাকেই দোষারোপ করছেন। আপনি পুরো দেশকে, উনি তো একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন একটা বাহিনীর প্রধান হিসাবে। তো আপনি তো আসলে কার বিরুদ্ধে কথা বলছেন? আপনি দেশের বিরুদ্ধেই কথা বলছেন। এখন আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে এই প্রচারণা চালানো হয়েছে এক ধরনের উদ্দেশ্য নিয়ে, এবং কতজন গুম হয়েছে আমিও জানতে চাই যে আসলে গুমের বিষয়টা কি, এটা কি সত্যি, এবং কতজন মানুষ ঘুম থেকে বের হয়ে আসছে। আমরা দেখতে পেলাম ঘুম থেকে বের হয়ে একজনের গামছা নিয়ে উনি ঘুরছেন। উনি 10 বছর ঘুমেছিলেন কিন্তু ওনার 5 বছরের 6 বছরের ছেলে মেয়ে আছে, উনি ঘুমেছিলেন কিন্তু। আমরা দেখতে পেলাম একজন বের হয়েছে অনেক স্বাস্থ্যবান, আর একজনকে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় সারাক্ষণ ইনোসেন্ট বক্তব্য দিয়ে দিচ্ছেন, কিন্তু উনি জেএমবির সাথে সংশ্লিষ্ট ছিলেন। আমি বলছি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের কথা। উনি জেএমবির সাথে সংশ্লিষ্ট ছিলেন বলেই ওনাকে 2বার কিন্তু গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল। তো এখন ধরেন ইউটিউবে তো যে কেউ এসে কথা বলতে পারে। ইউটিউব এটা একটা একটা জায়গা যেখানে কথা বলে অনেকেই এটাকে এক ধরনের একটা ব্যবসায়িক জায়গা হিসাবে নিয়ে নিয়েছে। সুতরাং এখানে যদি আপনি কিছু বলেন খুবই আম আম স্মুথলি সুদিং করে আপনি প্রেজেন্ট করতে পারেন ইনফরমেশন, এটা মানুষ শুনে। এটা মানুষ শুনে, এবং বাংলাদেশে তো ইন্টারনেটের আম প্যাকেজও অনেক সস্তা আসলে। এ জি, কারণে আমি যেমন নিউজিল্যান্ডে এসেছি কালকে, আমি দেখলাম যে এখানে ইন্টারনেট খুব এক্সপেন্সিভ। বাংলাদেশে খুব সস্তায় ইন্টারনেট। জি, তো মানুষ বসে বসে এগুলো দেখে, শুনে, শুনতে তাদের বিচার করে ফেলে। তো এই জি। গুমের ব্যাপারটা সেটাই। আমি পাবলিক প্রসিকিউটরকে আ বলব যে আপনার যদি তথ্য থাকে, ভাই আল্লাহর রাস্তে আপনি আপনার তথ্য আগে প্রমাণ করে আসেন। আপনি জি, কোর্টে গিয়ে প্রমাণ করেন। আপনি কোনো বানিয়ে কথা এসে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বলবেন না। কারণ আপনি তো আম আমি জানি আপনি একজন মুসলিম। আপনি এ ধরনের বানিয়ে কথা বলে অযথা একজন মানুষকে আ সোসাইটিতে আপনি মেলাইন করবেন না। এতে আপনার কোনো আম মানে আপনার কোনো সুবিধা হবে না। এতে আপনি ভালো কিছু হবে না। জি, জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কমেন্টস করছেন, তাও ভালো লাগছে খুব। আমরা এখন বহুল আলোচিত আয়নাঘরের দিকে যাবো। আয়নাঘরে প্রবেশ করব। আয়নাঘরের ৩ ফিট বাই ৩ ফিটের মধ্যে সবাইকে রেখেছে। এই আপু বললেন আবার সবার স্বাস্থ্য ভালো। সবার আবার ছেলে সন্তান, সন্তানও হয়েছে। আবার সবাই বেরিয়ে ভালো, ভালো কথা বলছে। আয়নাঘর এত কষ্টের জায়গা যেটা আমরা শুনেছি, এখানে খাওয়া দিত না, ঠিকমতো খাওয়া দিত না, থাকা দিত না, ঘুমাতে দিত না। আলোর ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড ছিল না, আলো বাতাসের ব্যবস্থা ছিল না। সেই ঘর থেকে সবাই তরতাজা অবস্থায় বেরিয়েছে এবং আয়নাঘরেরও একজন মাস্টারমাইন্ড আমাদের জিয়াউল আহসান।
মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। সেই বিষয়ে আপনারা কতটুকু জানেন, কি জানেন এবং সমস্ত দোষ জিয়াউল হাসানকে দেয়া হচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি আমরা একটু সেটাও জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে পরবর্তীতে আমি আসবো। এইটা আয়নাঘরের বিষয়টা বহুল আলোচিত আয়নাঘর সম্পর্কে। আয়নাঘরটা আগে বলি। আমি আয়নাঘরটা আগে বলি। আয়নাঘর এটা আসলে আমারও খুব দেখার ইচ্ছা। এই ঘরটা কেমন? ৩ ফুট বাই ৩ ফুট এটা তো আসলে টয়লেটের সাইজ হয়। এটা তো একটা রুম হতে পারে না। তো আমার মনে হয় র‍্যাব অফিসে তো আমি গিয়েছি। আ বরিশাল র‍্যাব অফিসে আমি গিয়েছি। ঢাকা র‍্যাব অফিসে আমি গিয়েছি। আমি দেখেছি আম ওদের যে রুমগুলো সেটা টোটাল সাইজ থাকে ধরেন আম দৈর্ঘ্য প্রস্থ ৩ ফুট বাই ১০ ফুট এ ধরনের একটা সাইজ থাকে এবং ওখানে একটা প্যাসেজ থাকে। মোটামুটি সব এদের তো সবই একই রকম স্ট্রাকচারেই থাকে। তো আমার যেটা মনে হয় ৩ ফুট বাই ৩ ফুটের যে কথা উনি বলেছেন, উনি হয়তো টয়লেটের কথা বলেছেন। তাজুল ইসলাম উনি হয়তো টয়লেটের কথা বলেছেন। কারণ ও টয়লেটের সাইজ সাধারণত র‍্যাব অফিসগুলোতে ওরকম সাইজেরই হয়। এছাড়া প্যাসেজ থাকে ওখানে। ওখানে তো মানুষের থাকে, মানুষ থাকার পরে প্যাসেজ থাকে, প্যাসেজ থাকার পরে টয়লেট থাকে। সবকিছু থাকে। এখন তাজুল ইসলাম তো অনেক কথা বলেন। উনি তো বলেছেন যে মাথায় গুলি করে দিয়েছে, চুলে ঝাঁকড়া চুলে আগুন লেগে গিয়েছে। আপনি দেখেন ব্যাপারটা চিন্তা করে একবার আপনি কল্পনা করুন যে এই বুলেট, এই বারুদ এটার থেকেও স্ট্রং কিন্তু ওই মাথার চুল। তাই না? না হলে আগুন লেগে যাচ্ছে। বিষয়টা দেখেন আপনি চিন্তা করে। উনি বলেছেন যেগুলো আসলে আপনি ওই সিনেমাতেও দেখবেন না। উনি যে সমস্ত কথা বলেন, উনি বলেছেন যে আয়নাঘরে এক ধরনের একটা চেয়ার থাকে, চেয়ারে বসে নাড়ি ভুড়ি উল্টে যায়। তা উনি কি দেখেছেন নাকি কোনো নাড়ি ভুড়ি উল্টানো মানুষ বা নাড়ি ভুড়ি উল্টে গেছে সেই ধরনের মানুষের কোনো পিকচার উনি দেখেছেন? উনি বলেছেন যে জিয়াউল হাসান মানুষকে নিয়ে আম পেট কেটে তারপরে মধ্য সমুদ্রে নিয়ে মানে উনি ভয়ংকর, ভয়ংকর কথা বলেন যে মধ্য সমুদ্রে নিয়ে তারপরে উনি পেট কেটে ভাসিয়ে দিয়েছেন সিমেন্টের বস্তা দিয়ে। তো আপনি হুম, চিন্তা হুম। করুন যে একটা মানুষকে যদি পেটটা কেটে নেওয়া হয়, তাকে যদি সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দেওয়া হয়, তাহলে তো আসলে উনি ডুবেই যাবে। উনি কেমন করে আবার ভেসে গেল এবং ভেসে যেতে, 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 যেতে এবং উনি একটা চরে গিয়ে পড়ল। এবং সেই চরে ও! উনি এত বছর পর, এই ১০ বছর পরে উনি সেটা আবিষ্কার করলেন যে এই চরে ওই যে ১০ বছর আগে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষটা ডুবিয়ে দেওয়া হয়েছিল সিমেন্ট বেঁধে, বস্তা বেঁধে, সেই মানুষটা চরে এসেছে। তো এই ধরনের ক মানে গল্পে তো ঠাকুরমার ঝুলিও না। আমার মনে হয় যে এটা একটা বিরাট মহাকাব্যিক স্টেজে উনি নিয়ে গেছেন যে কোন কথা বললে এই জিনিসটা মানুষ আরো কত ভালোভাবে নিয়ে যাবে। তো আসলে এক ধরনের উন্মাদনা। আপনি কথা বলবেন, আপনি পাবলিক প্রসিকিউটর, আপনি যুক্তিতর্ক দিয়ে কথা বলেন। এমন কোন কথা বলবেন না যেটা মানুষ কোনোভাবেই নিবেন না। আপনি সম্প্রতি দেখবেন যে উনি কোর্টে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলেছেন নট গিল্টি। এবং উনার সেটা নিয়ে ভাইরাল নিউজ হয়ে গেছে। আপনি শুধু সেগুলোর কমেন্ট গুলো দেখবেন যে মানুষ কিভাবে আসলে এই তাজুল ইসলামের কথাকে অবিশ্বাস করছে এবং কিভাবে তাকে বলে যাচ্ছে যে আপনি এই ধরনের মিথ্যা কথা আর মানুষকে বিশ্বাস করাতে পারবেন না। তো এটা। আর আরেকটা হচ্ছে যে আমি যেহেতু আগেই বলেছিলাম যে আয়নাঘর তো আম এটা তো এক ধরনের একটা মিথ। এটাও একটা আওয়ামী লীগের এক ধরনের একটা বিরাট প্রচারণা করেছে তারা। এটা বলতে পারলে এবং আয়নাঘর থেকে দেখবেন আপনি খুবই অদ্ভুত। এখানে আম যারা বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দেয়, উনারা বলতে থাকেন যে উম আজানের শব্দ শুনতে পারতেন না। সকালে নামাজের শব্দ শুনতে নামাজ পড়তে পারতেন না। কোরআন শরীফ পড়তে পারতেন না। এই সমস্ত কথাবার্তা বলেন। তো আমি যেটা বলব যে এ ধরনের কথা বলে মানুষের এক ধরনের ইমোশনকে বাই করার চেষ্টা করা হয়েছে। আর কিছু না। আয়নাঘর বলতে আসলে তো কিছু নেই। আয়নাঘর এটা তো একটা বানানো চরিত্র। এটা একটা বানানো গল্পের একটা ফিচার হয়েছে এবং সেটা নিয়ে এখন যথেষ্ট গবেষণার দাবি রাখে যে আয়নাঘর এরকম ৩ ফুট বাই ৩ ফুট রুমে মানুষ থাকতে পারত কিনা? এগুলো আমি জানতে চাই। আমিও আসলে ব্যক্তিগতভাবে জানার খুবই ইন্টারেস্টেড যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বাংলাদেশে। তো এখন আসি কিভাবে উনার নাম জিয়াউল হাসান উনার নাম কিভাবে আয়নাঘরের সাথে সমস্ত বাংলাদেশের কারিগর ৭ তারিখ থেকে যে প্রচারণা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে আয়নাঘরের কারিগর।
তো উনি ৬ তারিখে চাকরি থেকে অবসর গ্রহণের পরই এটা তার উপরে আরেকটা বড় ধরনের প্রচারণা। আমি দেখেছি বিভিন্ন উর্দু চ্যানেলে, বিভিন্ন হিন্দি চ্যানেলে, নানান রকম জায়গাতে আপনার এই নিউজ গিয়েছে, আয়নাঘরের কারিগর জিয়াউল হাসান ওনার এই ছবি দিয়ে। আপনি ওনার নাম দিয়ে ইউটিউবে আগে দেখতাম আমরা বড়, বড় ওনার কাজের প্রশংসার নিউজ, কিন্তু ৬ তারিখের পরে দেখলাম ঠিক তার অপোজিট। তো আয়নাঘরের আম উনি এই একাই ছিলেন। আয়নাঘরে উনি সব পরিচালনা করেছেন, কারিগর উনি। কিন্তু উনি কিন্তু ছিলেন র‍্যাবের গোয়েন্দা সংস্থাতে। আয়নাঘরের সাথে জড়িয়ে আমি গুম কমিশনের রিপোর্টের রেফারেন্স দিয়ে বলতে চাই। গুম কমিশনের রিপোর্টেই বলা আছে, আপনি ৬২ নাম্বার পেইজে দেখবেন, ৭২ নাম্বার পেইজে দেখবেন, ওখানেই বলা আছে যে ইন্টারোগেশন সেল এখানে আছে। এবং ইন্টারোগেশন সেল এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আইন শৃঙ্খলা বাহিনী সারা সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে আছে। আইন শৃঙ্খলা বাহিনী কি আম কাউকে ধরে এনে ফুলের মালা দিবে, চকলেট দিবে, আইসক্রিম দিবে আর বলবে যে তোমরা বলো তোমরা কি করেছো? এটা কি হয়? আইন শৃঙ্খলা বাহিনী যে আপনার দেখলাম আপনার মাদুরোকে নিয়ে গেছে, তাকে কোথায় পাঠিয়ে দিয়েছে? ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দিয়েছে। সেসব নিয়ে কি আমরা কোথাও কোনো কথা শুনি? শুনি না। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বোঝানো হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে যে আয়নাঘর নামের একটা ঘর ছিল শেখ হাসিনার আমলে, এবং সেই ঘরের মধ্যে মানুষকে ডেকে এনে ৩ ফুট বাই ৩ ফুট রুমে রেখে তাদেরকে আজানের আ শব্দ শোনানো হতো না। তাদেরকে নামাজ পড়তে দেওয়ানো হতো না। এটা বাংলাদেশের মানুষ তো আসলে ধার্মিক। সুতরাং এই নামাজ, কোরআন শরীফ এগুলো বললে মানুষ সেগুলো বিশ্বাস করবে, সেভাবেই বলত। তো জেনারেল জিয়া ছিলেন আম গোয়েন্দা সংস্থার প্রধান। র‍্যাবে যখন ছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। আম তো উনি তো কোন ধরনের এই ইন্টারোগেশন সেল, উনি ছিলেন প্রধান সদর দপ্তরে উনার অফিস। তো প্রধান সদর দপ্তরে তো এ ধরনের কোন ইন্টারোগেশন সেলই ছিল না। ইন্টারোগেশন সেল থাকে হচ্ছে অন্যান্য সংস্থা, যেমন সিটিটিসি তে থাকে। আম পুলিশের যে স্পেশাল ক্রাইম ইউনিট, সেখানে সিটিটিসি সেখানে থাকে। তারপরে ডিবির অফিসে থাকে গোয়েন্দা ইন্টারোগেশন সেল। ডিজিএফআই এর অফিসে থাকে ইন্টারোগেশন সেল। তা আপনি সেই সব বাহিনীর প্রধানদেরকে এনে জিজ্ঞাসা করেন। আমি তো জানতে চাই, তাদেরকে এনে জিজ্ঞাসা করেন যে, "ভাই, তোমরা এই ধরনের একটা আ মহাকাব্যিক জায়গা কোথায় রেখেছিলে? সে সম্পর্কে আমাদেরকে জানাও।" আমি তো জানতে চাই। আপনারা কোন বাহিনীর কোন প্রধান, কারো কোন কোথাও নাম নেই। আপনারা এই এক জিয়াউল হাসানকে পেয়েছেন এবং সেখানে কাঁঠাল ভাঙে, সেই কাঁঠালের মজা সবাই মিলে উপভোগ করছেন। তো এটা তো আসলে খুব বেশিদিন চলবে না। কারণ মানুষ সত্য একদিন জানবে। এই যে ১.৫ বছর ধরে যেই প্রচারণা, প্রোপাগান্ডা চালানো হয়েছিল, মানুষ তো এখন বুঝতে পারছে। আপনি সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন যে মানুষের এখন এক্সপেরিয়েন্স কি। মানুষ যেই লোভে যে ষড়যন্ত্রের মধ্যে পড়েছিল, মানুষ তো এখন দেখতে পাচ্ছে যে জুলাইয়ে কোন ধরনের ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে ফেলানো হয়েছিল। এবং আম বাংলাদেশটা আজকে আমার দুঃখ লাগে একটাই যে বাংলাদেশের যে অর্থনীতি আমরা দেখেছিলাম ২০০৯ থেকে ২০২৪ এ আপনার ৮০ বিলিয়ন থেকে প্রায় ৪৮০ বিলিয়নের কাছাকাছি যে অর্থনীতি আমরা দেখেছিলাম, প্রায় 7 এর কাছাকাছি যে জিডিপি আমরা দেখেছিলাম, সেই অর্থনীতি আজকে কোথায় আছে? ৩% আমাদের জিডিপি। এভাবে হয়তো চলতে থাকলে আগামী বছরের মধ্যে বাংলাদেশে খাদ্য সংকট প্রকটভাবে দেখা যাবে এবং অন্যান্য সকল সংকটই প্রকটভাবে দেখানো যাবে। আপা আমি আরেকটি কথা বলতে জঙ্গিবাদ নিয়ে আমি শেষ করব। এরপর আপনার স্পেসিফিক কিছু কথা আমি শুনতে চাইব। কেউ বলছেন জিয়াউল হাসান জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং তারা বলছেন যে এই জঙ্গিরাই এখন জিয়াউর রহমান নিজেই এখন জঙ্গি আক্রান্ত জিয়াউল হাসান। ঠিক আছে? যেহেতু তার ভূমিকা ছিল, এখন তারা যেহেতু ক্ষমতায় চলে এসে তারাই জিয়াউল হাসানকে ভিকটিম করতে চাচ্ছে যে সমস্ত গুম, খুন সবকিছুর জন্য জিয়াউল হাসান দায়ী। এই বিষয়ে আপনি একটু বলেন, তার যে ভূমিকা, তার যেই এক্টিভিটিস, তার যে চৌকস সেনা অফিসার হিসাবে ভূমিকা রাখা প্রয়োজন, সেটি আমরা তখন বুঝেছি যে তিনি রেখেছেন। এটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো? হ্যাঁ, এটাই তার জন্য কাল। এবং আম বাংলাদেশ সেনাবাহিনীতে আ সকলেই জানেন যে প্রধানমন্ত্রীর উনি বিশ্বস্ত একজন কর্মকর্তা, এবং উনি যে সমস্ত পজিশনে উনি কাজ করেছেন, উনি তো বিশ্বস্ত থাকবেন। উনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন বলে তার বিশ্বস্ত ছিলেন।
যেই সরকার প্রধান থাকতো তারই বিশ্বস্ত ভূমিকা পালন করতে হবে। সরকারি কর্মকর্তাদের সরকারের প্রতি বিশ্বস্ততা থাকা, এটা তো উচিত। আসলে এটাই তো উচিত। আম কিন্তু সেটা যদি আপনারা পলিটিক্যালি এনগেজ করেন এবং পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আপনারা যদি সেটাকেই এক ধরনের আম বিক্রি শুরু করে দেন সোশ্যাল মিডিয়াতে ব্যবসা-বাণিজ্য করার জন্য, তাহলে তো আ বাংলাদেশে কেউ কোনো সরকারি কর্মকর্তা কোনো আ সরকারের প্রতি অনুগত থাকবে না কিংবা কোনো সরকারি দায়িত্বকর্ম পালন করবে না। তাই না? আ এখন যেমন কোথাও কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ হলো তারা ভয় পায়। তারা ভয় পায় যে আমি কোন কাজ করব, কোন কাজে আমার কোন রিঅ্যাকশন হবে। আ নির্বাচন কমিশনার উনি জুতার মালা দিয়ে আপনার চলে গিয়েছেন জেলে। বা বড়, বড় বিচারপতি উনাদেরকে আ বিভিন্ন অশ্রাব্যভাবে হেনস্থার শিকার করে তাদেরকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। বিভিন্ন ভিসি আমরা যেটা দেখেছি মানে যে এক বাংলাদেশ যে অধ্যায় পার করছে, আমার মনে হয় এই যে কালার রেভলিউশন যে দেশগুলোতে হয়েছে, সেই দেশগুলো তো রিকভার করেছে। সেই দেশগুলো তো তাদের সেই অবস্থান থেকে রিকভার করেছে। তাদের একটা স্ট্রং সেনাবাহিনী ছিল। সেই স্ট্রং সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং তারা রিকভার করেছে। কিন্তু বাংলাদেশে তো সেই ঘটনা ঘটেনি। আমরা খাদের একদম কিনারে না, আমরা তলায় ঢুকে গেছি। আমাদের যে বর্তমান অবস্থা। তো আপনি যেটা বলছিলেন যে আম প্রশ্নটা আমি আবার ভুলে গেছি। আবার একটু বলবেন? জঙ্গিবাদের বিরুদ্ধে তার যে অবস্থান ছিল, জঙ্গি জঙ্গিদের বিরুদ্ধে আচ্ছা, তার যে জঙ্গিবাদের অ্যাকশন ছিল, তিনি যে এরা উদ্যোগে ছিলেন, আহ সেটাই কি তার জন্য কাল আ হয়েছে? সেটাই কাল হয়েছে এবং এই আম জঙ্গিবাদের এই ইয়েটা যদি আমরা শুরু করি, র‍্যাব নিয়ে যে এত কথা হচ্ছে, র‍্যাব আসলো কোথা থেকে? আমরা যে সেই ছায়ানটের ঘটনা ২০০২ সালে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঢাকা ওই ছায়ানটে যখন আপনার আ বড় বোমা হামলা রকমের জঙ্গি হামলা হলো। তো তখন থেকেই কিন্তু এগুলো শুরু হয়েছিল। এরপর ধীরে, ধীরে গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে কয়েকবার বিভিন্ন জায়গায় বোমা হামলা, এগুলো আমরা দেখেছি দিনে, দিনে। এখন আমরা যদি এগুলোকে সব বলে ফেলি, যেগুলো ছিল আওয়ামী লীগের সাজানো নাটক, এগুলো যদি আওয়ামী লীগের সাজানো নাটক হয়, তাহলে এখন কারা কবর থেকে ডেড বডি তুলে এনে পুড়ে দিচ্ছে? কারা এখন মুক্তিযোদ্ধাদের কবরে গিয়ে আম পোড়াচ্ছে, তাদেরকে হেনস্থা করছে? এরা কারা? তো এই সরকার এরা জঙ্গি ব্যাকড সরকার। এটা এখন পরিষ্কার মানুষের কাছে এবং তারা এসেছেই বাংলাদেশের যত রকমের সাকসেস ছিল, সাকসেস ইন্ডিকেটর যতগুলো ছিল সবগুলোকে শেষ করার জন্য এবং সেটাই হয়েছে। এখন এই আম জিয়াউল হাসান যখন র‍্যাবে ছিলেন তখনও জঙ্গির এক ধরনের বড় রকমের আম বাংলাদেশে আম ইয়ে ছিল এবং এটা তো শুরু হয়েছে ২০০৪ থেকে। ২০০৪ থেকে র‍্যাবের প্রতিষ্ঠা হয়েছে। আপনারা যে র‍্যাবের যে কর্মকাণ্ড বিশ্লেষণ করছেন ২০০৯ থেকে। ২০০৯ থেকে করছেন কেন? ২০০৪ থেকেই করেন যখন থেকে হয়েছে। র‍্যাবই তো এই জঙ্গির বিরুদ্ধে আম র‍্যাব গঠনই করা হয়েছে এই সমস্ত আইন শৃঙ্খলাকে ফেরানোর জন্য সুষ্ঠু ত তদন্ত এবং তদারকি এবং দেশের আইন শৃঙ্খলা ফেরানোর জন্য। তো আপনারা তখন কেন করেননি এগুলো? ২০০৪ থেকেই আপনারা করতেন। তাহলে আপনি দেখতে পারতেন। আপনি নিউ এজ একটা রিপোর্ট আছে ২২শে সেপ্টেম্বরে। আপনি সেই রিপোর্ট যদি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন সময় কতজন জঙ্গিদের উত্থান ছিল এবং আ কতগুলো ঘটনা ওই সময় ডিসঅ্যাপিয়ারেন্স এর হয়েছে। তো ২০০৯ এ যখন জিয়াউল হাসান ছিলেন গোয়েন্দা সংস্থায়, উনি তো ডিসিশন মেকার ও ছিলেন না। উনার উপরে তো ছিল ডিজি। তাহলে উনাকে যদি আপনি বলেন যে এই গুম খুন সব আমরা উনি তো করেছে, সবাই এসে তাহলে যায়। ডিজির নাম কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় তখনকার? এবং তার থেকেও সবচেয়ে বড় কথা যে আইকিবি সেনাপ্রধান, উনার সিগনেচারেই তো সকল র‍্যাবে পদায়ন হয়। তাহলে তো উনাকে সবার আগে ধরা উচিত। উনাকে ধরেই তো জিজ্ঞাসা করা উচিত যে, "ভাই আপনি কেন বাংলাদেশের সকল মানুষকে গুম করে ফেললেন, খুন করে ফেললেন?" আপা এই আমরা আরকি। এখানে তাহলে শেষ করি। আমরা এখানে শেষ করে শেষ করব না। আমার কিছু কথা আছে এখন স্পেসিফিক। আমাদের ব্রডকাস্ট প্যানেলিস্ট কে রিকোয়েস্ট করব এই মুহূর্তে আর কমেন্টস গুলো দেখানো না দেখানোর জন্য। আমি আপার এখন কিছু বক্তব্য জানতে চাইবো। যেটা হচ্ছে আপনি একদম আইকেবি সম্পর্কে আপনি ১-২ মিনিট আপনি কথা বলবেন। উনাকে কিভাবে দেখছেন, কেন দেখছেন, কি মন্তব্য আপনার সেটা আপনার পরিবারের পক্ষ থেকে জিয়াউল হাসানের পক্ষে আপনারা আইকিবির ভূমিকাকে কিভাবে দেখছেন? এটা ১-২ মিনিটের মধ্যে একটু জিস্ট কথাটা বলবেন।
তারপর অন্য প্রসঙ্গে যাব। উনার বিষয়ে আমার আর বেশি কিছু বলতে হবে না। জনগণই বলে দিয়েছে উনার বিষয়ে যে আপনি সেনা সেনাপ্রধান হিসাবে ছিলেন। তখন আপনি কোন কথা বলেননি। তখন যদি আপনার সময় এত গুম-খুন হয়, তাহলে সেই দায়িত্ব আপনার। আপনার সিগনেচারই এই র‍্যাবের অফিসাররা পদায়ন পেয়েছে। র‍্যাবের অফিসাররা যেকোনো অর্ডার পালন করেছে আপনার অধীনে। সুতরাং আপনাকেই আ এই প্রশ্নের জবাব দিতে হবে। আর আরেকটা হচ্ছে উনি বলেছেন যে আম উনি কিছুই করতে পারেননি। বিএনপি কিংবা জামাতের সাথে সংশ্লিষ্ট বলে মেধাবী অফিসারদেরকে সকলকে গুম করা হতো। এটা উনি বলেছেন। তো বিএনপি জামাতের অফিসারদেরকে যদি গুম করা হয়, তাহলে তারা ছিলেন শুধু মেধাবী। আর বাকিরা যারা ছিল, তারা ছিল সব মানে অমেধাবী। রাইট? তাহলে উনি কি ছিলেন? উনি তো ছিলেন সেনাপ্রধান। তাহলে উনি তো সবথেকে বড় মেধাহীন একজন মানুষ। হয়তো হতে পারে না হলে উনি এই ১৫ ১০ বছর পর আজকে এসে উনার কেন মনে হলো যে ওই সময় এই ঘটনা ঘটেছিল। উনি তো পাওয়ার স্টেশন করেছেন সেনাবাহিনী থেকে যাওয়ার পর। উনার পাওয়ার স্টেশন হয়েছে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে উনার ব্যবসা-বাণিজ্য সবকিছু হয়েছে। উনি ইউনিভার্সিটি নিয়েছেন। তো উনার তো মানে সাকসেস এর এই সময়ে অভাব নেই। উনি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে উনি বাসা থেকে যখন ওই ক্যান্টনমেন্টের বাসা থেকে যান হয়, উনিই ছিলেন প্রধান কারিগর। এগুলো কিন্তু আমার কোনো বক্তব্য না। এগুলো সোশ্যাল মিডিয়াতে উনার উনারা যারা একসাথে গ্রুপ করে কাজ করেছিলেন এগেইনস্ট জিয়াউল হাসান, তারাই এখন এগুলো বলছে। তা আপনি তাদেরও দেখেন, আপনি এই কর্নেল মুস্তাফিজের একটা পোস্ট কালকে দেখবেন। উনি নিজেই বলেছে যে আইটিবি বেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিয়েছে। তা আপনারা আচ্ছা। সেই কথাগুলো যদি দেখেন, তাহলে উত্তর পরিষ্কার জি, জি, যে জি। মানুষ আচ্ছা, হয়তো এখন আরেকটা এই শুধু বর্তমান জি। আইকেবি যে ইট পাথরের কথা বলল জিয়াউল হাসানের মাথায়, এই সম্পর্কে আপনি আবার ২০-৩০ সেকেন্ডে কিছু কথা বলেন। এই তো আমি বললাম যে এটা আসলে খুবই একটা আমার জানার আগ্রহ। আমি দেখতে চাই যে মানুষের মাথায় ইট হলে সেই ইটগুলো কেমন হয় দেখতে। আমি জানতে চাই। আমি আমি সেই ইটগুলোকে মিউজিয়ামে দিতে চাই। আমি লন্ডনের মিউজিয়ামে আমি সেই ইটগুলোকে নিয়ে যেতে চাই যে, আপনারা দেখুন বাংলাদেশে মানুষের মাথায় এরকম ইট পাওয়া যায় এবং সেটার আবিষ্কারক আমাদের আইটিবি। একজন উনি সাবেক সেনাপ্রধান। একজন সাবেক সেনাপ্রধান বলেছেন নিশ্চয়ই সেটা সত্য হবে। তা আমি সেটা সত্য দেখতে চাই। উনি 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 যেন খুব দ্রুত এটার একটা আম আ আপনার স্ক্যান করে এই ছবিগুলো আমাদেরকে দেয়। ওকে। আইকেবি আর হচ্ছে যে আপনি ওই যে আয়নাঘর সম্পর্কে জিয়াউল হাসানকে যেভাবে দায়ী করা হচ্ছে, সেই বিষয়ে আপনি ১-২ মিনিট একটু বলেন। আমি এটাও জানতে চাই আয়নাঘরের বিষয়টা আসলে কি? কারণ এ ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে, হাজার, হাজার মানুষকে গুম করা হয়, সে হাজার, হাজার মানুষের লিস্ট আমি জানতে চাই। তাদের ঠিকানা আমি জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই যে আসলে তারা কারা ছিল? তাদেরকে কেন গুম করা হলো, খুন করা হলো? এখন আপনারা বলছেন হাজার, হাজার গুম-খুন। কিন্তু গুম কমিশনের রিপোর্টেও এসেছে ২০৭ জন ফিরে আসেনি। এখন বাংলাদেশ একটা ১৭ কোটি মানুষের দেশ। আমরা ছোটবেলায় অনেক নিউজ দেখেছি যে হারিয়ে গেছে। এক অঞ্চল থেকে হারিয়ে গেছে, ১৬ বছর পরে আর অপর অঞ্চলে বের হয়ে গেছে। অনেক মানুষ এমনিতেও হারিয়ে যায়। বিদেশ থেকে আসে অনেক বছর পর। আপনি যদি একটা গ্রাম থেকে মানুষ বাসায় যেয়ে আ কাজের লোক নিয়ে যায়, কাজের লোকও হারিয়ে যায়। মানে একটা মানুষ হারিয়ে গেলেই সব দোষ আইনশৃঙ্খলা বাহিনীর উপরে গিয়ে বর্তাবে। এটা কতটুকু যুক্তিযুক্ত? আর আরেকটা হচ্ছে যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা নানান রকম ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই একজন আরেকজনকে হয়তো মেরে ফেলে। এগুলো বাংলাদেশের নিয়মিত ঘটনা। এগুলো অনিয়মিত ঘটনা। তার দায়ভারও কেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে? আচ্ছা। আ তাই না? তো আমাদের এই যে চিফ বিষয়গুলো আমাদের ভাবা উচিত যে ভাবা উচিত। গুম গুমের সংখ্যাটা আসলে কত? গুম যদি হয়ে থাকে আমি ধিক্কার জানাই। আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমাদেরকে সঠিকভাবে জানানো হোক তাদের নাম, ঠিকানা দিয়ে যে এই মানুষগুলো হারিয়ে গেছে, এই মানুষগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, এই মানুষগুলোকে জিয়াউল হাসান খুন করেছে। কারণ তাকেই তো এস্টাবলিশ করা হয়েছে যে তিনিই একমাত্র সকল বাহিনীর প্রধান এবং বাংলাদেশে আর কোন সেনাবাহিনী, র‍্যাব আর কেউ কোন রকম কোন কর্মকাণ্ড করেনি। শুধুমাত্র সকল কিছুর জন্য দায়ী জিয়াউল হচ্ছে হাসান। জিয়াউল হাসান। সুতরাং জি। তার কাছেই বলতে হবে এটা। জি। আচ্ছা, আরেকটু বলবেন যে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভাষায় আমরা যে বাংলাদেশে যত শত খুন হয়েছে, সমস্ত খুনের মাস্টার মাইন্ড জিয়াউল হাসান এবং তিনি জড়িত ছিলেন। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি?
আম দেখেন আমি এটা আম বক্তব্য দেওয়াটাও তো আসলে খুব ভয়ের। কারণ আমি বিদেশে থাকি, আমি নিরাপদ। কিন্তু আমার অন্যান্য ভাই-বোন উনারা দেশে আছেন, কেউই তো নিরাপদ না। এবং বাংলাদেশে যেই আম ভয়ের মবের রাজত্ব এখন চলছে আপনি দেখবেন যে এই তাজুল ইসলাম একটা কথা বলে, তার নামে এক ধরনের একটা বিরাট অ্যাডজেক্টিভ দিয়ে দেন এবং সেই অ্যাডজেক্টিভ ধরে আম একদম আম মা সকলে এসে যে বট বাহিনী এসে আপনার বক্তব্য দিতে থাকে। আপনি তাদের আইডিতে যান, আপনি তাদের আইডিতে দেখবেন ফুলের ছবি, পাখির ছবি, হয়তো অ্যারাবিক একটা নাম কিংবা মানে এভাবেই সেই বাহিনীর জন্ম এবং তাদের কাজই হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে মেলাইন করা। আমি যেটা ১ম এই বলছিলাম যে হাতিয়ার এক ছোট বাচ্চা ছেলে, সে তো জানে না যে আম মেজর জেনারেল জিয়াউল হাসান কে? আম কিংবা আ মহালছড়ির একজন মানুষ, উনি তো জানেন না। কিন্তু উনিও এসে মন্তব্য করছেন যে তাকে এই করা হোক, সেই করা হোক। আপনি দেখবেন যে আ অনেকেই এ ধরনের বলে থাকে। তো আমি এটাই বলব যে আপনারা যেকোনো বক্তব্য আ সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেওয়ার আগে আপনারা রাখবেন ভাববেন যে, যে কথাটা আমি লিখছি, আমি কি তার সম্পর্কে আদৌ কিছু জানি কিনা? কান নিয়ে গেছে চিলে, শুনে আপনি এই যে আমি আ কালকেই একটা ভিডিও দেখছিলাম। এই প্রোপাগান্ডা তো আসলে আজকে না, প্রোপাগান্ডা তো অনেকদিন ধরেই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং তার তো মানে যথেষ্ট আম কারণ আছে। এই বিষয়গুলো নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে কখনো বসলে কথা বলতে পারব। তো আজকে আমি এখানেই থাকি। তো এই কান নিয়ে গেছে চিলে শুনেই আমরা যেমন আপনার চাঁদে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা গিয়েছিল। সেরকম আরকি। যে এ ধরনের অনেক কথাই আসে। কিন্তু কথাটা শোনার আগে গুজবে কান দিবেন না। আমি একটা কথাই বলব, গুজবে কান দিবেন না। এবং যখন আপনি একটা কথা সোশ্যাল মিডিয়াতে বলবেন, কথাটা বলার আগে আপনি একটু চিন্তা করবেন যে আমি যে মানুষটা সম্পর্কে বলছি, সে সম্পর্কে আমার কিছু আসলেও জানা আছে কিনা। আমি আরেকজনের কথা শুনে সেই অনুযায়ী মন্তব্য আমি করতে পারি না। আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে জিয়াউল হাসানকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে, আপনাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে কি চাওয়া? জি, একটু শেষ। আ পরিবারের পক্ষ থেকে আমি একটা কথাই বলব যে জিয়াউল হাসান অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান এবং আ উনার পারফরম্যান্স সেই স্কুল জীবন থেকেই পারফরম্যান্স এর উনি সব জায়গায় বেস্ট ছিলেন। উনি এটা নিয়েও কিন্তু অনেক ধরনের নিউজ হয়েছে। তারা নিউজ করেছে যে উনি এক ধরনের থার্ড ক্লাস অফিসার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ভালোবাসায় উনি মেজর জেনারেল হয়ে গেছেন। তো উনি মেজর হয়েছিলেন 1999 এ। আর উনি মেজর জেনারেল হয়েছেন 2025 এ, 2024 এ। তো এই যে সরি ২০২২ এ। তো এই যে 1999 থেকে ২০২২ এই যে ২৩ বছর, এই ২৩ বছরে কি একটা মানুষের ৩ টা প্রমোশন হতে পারে না? ৩ টা প্রমোশন হয়েছে। 1999 থেকে ২০২২ এ এসে উনি মেজর জেনারেল হয়েছেন। তো আমি এটাই বলব যে তারপরে বলা হয়েছে যে উনি 3rd ডিভিশন পেয়েছেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে 3rd ডিভিশন পেয়ে কেউ এলিজিবলই হয় না আম আপনার চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো উনি 3rd ডিভিশনও পাননি। উনি 1st ডিভিশন পেয়েছেন। আম আম উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উনার মাকে রত্নগর্ভা বলা হতো। উনার যত ভাই-বোন আছেন প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত নিজ যোগ্যতায়। উনি যদি এতই পাওয়ারফুল হতেন তাহলে আমাদেরকে আরো আপনারা অনেক পাওয়ারফুল আ দেখতে পারতেন। কিন্তু আপনারা কিন্তু আমাদের কাউকেই চিনেন না। সুতরাং একটা মানুষ সম্পর্কে এ ধরনের এসে এমন কোনো কথা বলবেন না যে তাতে আপনারা আ সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাকে বিচার করে ফেলেন। আ আর আরেকটা কথা বলব যে আপনি যে সমস্ত বিষয়গুলো এনেছেন, সেই সমস্ত বিষয়ের সাথে আপনাদের যেই ডিপার্টমেন্ট গুলো জড়িত বলে মনে করা হয়, গুম কমিশনের রিপোর্টে যেগুলো এসেছে, সেগুলোকে নিয়ে আপনারা কথা বলুন। তাহলে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। না হলে তো আপনি উনাকে অলরেডি বানিয়ে দিয়েছেন ক্রিমিনাল এবং আপনারা দেখবেন যে আম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আম যে Facebook পেজ, সেই Facebook পেজে উনার ছবি দিয়ে পোস্টার বানানো হয়েছে। উনি কি এটা করতে পারেন? উনিই প্রধান উপদেষ্টা। উনার তো সকলের প্রতি সমান একই রকম চোখ থাকা উচিত। তো উনি কি করে একজন আইনি প্রক্রিয়ায় একটা ঘটনা আছেন, সেখানে উনি পাবলিকলি
এই ইমেজ উনি এস্টাবলিশ করেছেন। এটা উনি করতে পারেন না। আসলে জিয়াউল হাসান উনি চাকরি করেছেন যেহেতু গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন ক্রিমিনালদের আম সংবাদ উনার কাছে আছে। সুতরাং তাকে আম যদি কোয়ারেন্টাইনে পাঠানো যায়, যে কোয়ারেন্টাইন হচ্ছে বর্তমানে কেরানীগঞ্জ, সেই কোয়ারেন্টাইনে পাঠানো গেলেই সকলেই সেফ থাকতে পারবেন। সেটা আমি শুধু যে আপনি বলবেন যে জঙ্গি দমনের জন্যই হয়েছে তা নয়। শুধু জঙ্গি দমন নয়। আমি বলব যে এর মধ্যে আরো আমি আম নাম তো এখানে বলতে পারব না। তবে আমি যেটা আপনাদেরকে ইঙ্গিত দিতে চাচ্ছি যে এখানে আম বিভিন্ন আ নাম আছে। অনেক, অনেক আম বড়, বড় অ অনেকেই হয়তো জড়িত আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি করেছেন, বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছেন এবং যেহেতু উনি টেলিকমিউনিকেশন আ সেন্টারে কাজ করতেন, সো সকলেরই একটা ভয় যে উনার আম কুকর্মের কতটুকু সংবাদ এই জিয়াউল হাসানের কাছে আছেন এবং উনি যদি বাইরে থাকেন, তাহলে সেসব কুকর্ম ধীরে, ধীরে বের হয়ে যাবে। কারণ এই ষড়যন্ত্র তো হয়েছে, তাই না? তো ষড়যন্ত্রের অনেক প্রমাণই হয়তো তার কাছে আছে। তো সেজন্যই আমি দেশবাসীর কাছে বলব যে আপনারা এই ষড়যন্ত্রমূলক কথাবার্তা শুনে কোন ধরনের মন্তব্য করবেন না। দেশবাসী এখন বুঝতে পারে। তারা এসে নিজেই এখন বলে নানান রকম কথা যে কথার কোন যুক্তি নাই। গত বছর জুলাই মাসে মানুষকে যেরকম ভুল বোঝানো হয়েছিল, মানুষ সেই ভুলের মধ্যে এখন আর নাই। মানুষ এখন বুঝতে পারছে যে বর্তমানে তারা কি অবস্থানে পড়েছে, কোন বিপদের মধ্যে পড়েছে। জি, তো আমি জি, এটাই বলব অনেক যে ধন্যবাদ। যা শুনবেন হুম। গুজব না, গুজব নয়। আপনারা তথ্য সংগ্রহ করুন এবং আম যে কথাটি আপনি বলবেন, বলার আগে চিন্তা করুন যে কথাটার মধ্যে আসলে কোনো rationality আছে কিনা এবং কথাটা আমি বলতে পারি কিনা। জি, জি, সবশেষ জিজ্ঞাস্য বিষয় হচ্ছে আপনারা ভাই-বোন কতজন? আপনার বাবা-মা আছেন কিনা? এই বলেই শেষ করে দেব। জি। আমরা আমরা ৮ ভাই-বোন এবং আম আমি সবার ছোট এবং আমরা আমরা ভাই-বোন সকলেই উচ্চশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত। তো আপনারা যখন এসে এ ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিক প্রসিকিউটর একটা মন্তব্য করে যায়, সেই মন্তব্যগুলো আমাদের জন্য অত্যন্ত ভয়ংকর হয় এবং শুধু আমাদের জন্য না, আমাদের পরিবার অনেক বড়। আমাদের কাজিন ফ্যামিলি অনেক বড় আমাদের পরিবার। তো আ ইতিমধ্যে কয়েকজন মৃত্যুবরণও করেছেন। আ এই আ বিভিন্ন রকমের এই সোশ্যাল মিডিয়ার তার সংবাদ দেখে। কারণ উনি একজন অনেক বড় গার্জিয়ান ছিলেন। উনি একজন রেসপন্সিবল মানুষ। উনি যেমন রেসপন্সিবিলিটি নিয়ে দেশের জন্য কাজ করেছেন, উনার সেই ধরনের রেসপন্সিবিলিটি উনার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি সকলের জন্য। সো জিয়াউল হাসানের পাশে সকলে আছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা এই ভুল বক্তব্যগুলো দিয়েছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আ না জেনে বুঝে একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে এভাবে আপনারা পাবলিকলি মেলাইন করবেন না। এতে আম কারো কোনো উপকার হবে না। এতে আমাদের দেশের ক্ষতি। তিনি একজন মানুষ নন শুধুমাত্র আ ব্যক্তি, ব্যক্তি জিয়াউল হাসান বলে তিনি নন। তিনি একজন দেশকে রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘ বছর ধরে। তো বাংলাদেশের অনেক ইতিহাস উনার কাছে আছে। সুতরাং আমরা উনাকে সুস্থভাবে, স্বাভাবিকভাবে উনাকে ইজ্জতের সাথে আ উনার উনাকে ফ্রি করে দেওয়া হোক। আমি সেটাই বলব। জি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় যদি আরো থাকে, আমরা ডক্টর শামসুন নাহারের কাছে জানতে চেষ্টা করব। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সমস্ত কথা বলেছেন এবং তার ভাইয়ের আশু মুক্তি কামনা করেছেন। তাকে যেন সম্মানের সাথে ফ্রি করে দেয়া হয়, সেই আহ্বান তিনি জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য আমাদের আ যেসব বক্তব্য বেরিয়ে আসছে, সেগুলোতে তাদের পরিবার বিব্রত। এবং আ পরিবারের সম্মানহানি হচ্ছে। তারা এই বিষয়টি প্রত্যাশা করে না দেশবাসীর কাছ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনী বা প্রসিকিউশন যে ব্যবস্থা নিচ্ছে সেটাও তারা বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশা করছি এবং ডক্টর শামসুন নাহারের বক্তব্য অনুযায়ী যেটা বুঝতে পারছি, জিয়াউল হাসান যেহেতু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন, সেহেতু তিনি অনেকেরই অনেক কিছু জানেন। এবং সেই কথাগুলো, সেই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য আজকে ভিকটিম করা হচ্ছে জিয়াউল হাসানকে। সেটিও বিচার বিবেচনা করা উচিত এবং আইকেবি সম্পর্কে ডক্টর শামসুন নাহার যেটি বলেছেন, আ সেটাও আপনারা শুনেছেন। যাই হোক, আমার এখানে আর অন্য কোনো মন্তব্য নেই। ডক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের পরিবারের সদস্যর পক্ষ থেকে আমরা কিছু কথা আজকে জানতে পেরেছি। সেজন্য ডক্টর শামসুন নাহার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ধন্যবাদ। হয়েছেন, আগামীকালের লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।